নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রের অন্যান্য অর্গানগুলা চালায়, যত প্রতিষ্ঠান আছে, যাদেরকে আমরা দায়িত্ব দিই তারা 18 কোটি লোকের পক্ষে রিপ্রেজেন্টেটিভ। যে প্রক্রিয়া আসুক, সব প্রক্রিয়া নিয়ে আমাদের প্রশ্ন আছে, ওগুলা কেউ ধারে না, নিয়মকানুন কেউ মানে না। আপনি টপ যখন নিয়ম মানেন না, উপরে গিয়ে আপনি নিয়ম বানাইলে আরেকজন না মানলে আপনি তাকে কাস্টডিতে নিয়ে যান, পিটান, টর্চার করেন। কিন্তু আপনি একবারও ভাবছেন না যে আপনার প্রক্রিয়াটা স্বচ্ছ কিনা। কেন কথাটা বললাম? আপনি রাষ্ট্রীয় সমস্ত অর্গান যদি ফ্রি রাখেন যে তোমরা স্বাধীনভাবে চলবা, রাষ্ট্রের সরকারের পক্ষ থেকে যদি অন্যায় কোনো আবদার সেটা তোমরা পালন করবা না, এই যে স্বাধীনতা দেওয়া প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, বিশেষ করে সবগুলো যদি না বলি, আপনি আসেন শুধু মানবাধিকার কমিশন, আসেন আপনি বিচার বিভাগ, যে বিচার বিভাগের তারা নিয়োগ করতে হবে, তারাই সব কিছু করবে। কিন্তু আপনি যখন এগুলাকে শিফট করে নিচ্ছেন আপনার কাছে, তখন কি হচ্ছে? তখন ওই বিচারক ভাববে যে রাজনীতিবিদ যারা ক্ষমতা আছে, অমুক মন্ত্রী আমার নিয়োগকর্তা। এই অমুক লোক আমার নিয়োগকর্তা যখন ভাববে, তখন কিন্তু সে আর স্বাধীন থাকতেছে না। এখন আপনি বলতে পারেন রিজাইন দিয়ে চলে যাও, এটা হয় না, এটা হয় না, এটা তো তামাশা না, এটা রাষ্ট্র। এখন আসেন যে শক্তির রূপান্তর আছে, ধ্বংস নাই। আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার বলা হইতো, রূপান্তর আছে, ধ্বংস নাই। মানে এক টুকরা লোহা, এটা দিয়ে আপনি ছুরি বানাবেন ফর এক্সাম্পল, এটা তো রূপান্তর, শক্তিটা কিন্তু লোহা। এখন এই ছুরিটা যদি ডাক্তারের কাছে পড়ে, সে অপারেশন করে মানুষ ভালো করে, সেই মানুষ কাটে, মানুষ কেটে মানুষকে ভালো করে। ছিনতাইকারীর কাছে যদি পড়ে, সন্ত্রাসীর কাছে যদি পড়ে, ওই একই ছুরি দিয়ে সে মানুষ মেরে ফেলে। তারপরেও ডাক্তার অপারেশন করতে যায়, কিছু কিছু সবাই সে বাঁচাইতে চায়, কেউ কেউ মরে যায়। সন্ত্রাসীরা সবাইকে মেরে ফেলতে চায়, যখনই আঘাত করে তার ভিতরে কেউ কেউ বেঁচে যায়। দ্যাট ইজ মিরাকল। কিন্তু আমি বলছি প্রয়োগটা, ছুরিটা কি ডাক্তারের কাছে যাবে না সন্ত্রাসীর কাছে যাবে? যেই স্বৈরাচার আমরা তাড়াইলাম, তাকে যদি আমি ছুরির সাথে তুলনা করি, ওই ছুরিটা ছিল সন্ত্রাসীর কাছে। সেই ছুরিগুলা শিফট হইয়া আমরা দেখলাম গণতান্ত্রিক সরকারের কাছে আসছে, যে কোনো যেভাবেই আসুক। আসার পর যখন আমি দেখতেছি যে গণতান্ত্রিক সরকারের কাছে চলে আসছে, ইলেকটেড গভর্নমেন্টের কাছে চলে আসছে, এরা বিজ্ঞাপন দিতেছিল র্যান্ডম যে নির্বাচিত সরকার হলেই সব ঠিক হয়ে যাবে। তা আলটিমেটলি তো নির্বাচিত সরকারের কাছে আসছে ক্ষমতাটা। আসার পর কি হইল? ছুরিটা আসলো নির্বাচিত সরকারের কাছে, কিন্তু নির্বাচিত সরকার তার অ্যাকশন দিয়ে পূর্বের যে তারা ছিল তাদের গুণে গুণান্বিত হচ্ছেন। কীরকম? মানবাধিকার কমিশনটাকে বাদ দিয়ে, যে অধ্যাদেশটাকে বাদ দিয়ে 2009-টাকে ফেরত আনলেন, যে কারণে মানবাধিকার কমিশন থেকে সবাই একসাথে পদত্যাগ করলো। খোলা চিঠিও তারা লিখেছেন। এরা কি অ্যাবনর্মাল? এরা কি মাতাল? এরা কি বোঝে না? এই যে একটা প্রতীকী আপনার গায়ে লাগছে না, আপনি এটাকে গায়ে মাখছেন না, তার মানে আপনি কিন্তু শক্তিটাকে রূপান্তরিত করে, শক্তি ছুরি হাতে ঠিকই আছে, কিন্তু আপনি সন্ত্রাসী রূপটা নিতেছেন আস্তে আস্তে। কেন? বিচার বিভাগের যে অধ্যাদেশটা ছিল বিচারক নিয়োগের, সেটা আপনি বাতিল করে দিচ্ছেন। সব কিছু নিয়ে আপনি চূড়ান্ত ক্ষমতাটা আপনি কুক্ষিগত, কোন ক্ষমতা আপনি পাইছেন? জনগণ বিশ্বাস করে 2/3 মেজরিটি আপনাকে দিছে, সেই 2/3 মেজরিটি নিয়ে আপনি যৌক্তিকভাবে যদি থাকেন, সবাই সেটা মানবে। কিন্তু না, আপনি আপনার কথায় নিয়োগ হইতে হবে, সেটার জন্য অধ্যাদেশটাকে বাতিল করে দিলেন। বলছেন কি আপনি পরে শুদ্ধ করে নিয়ে আসবেন। না, ইট ইজ রং। আপনি যেহেতু সংসদে 2/3 মেজরিটি নিয়ে আসেন, আপনি এখন গুম কমিশন পাশ করান, এখন মানবাধিকার অধ্যাদেশ যেভাবে ছিল সেইভাবে নেন, বিচার বিভাগের যেভাবে নিয়ে সেইভাবে নেন। আরও ভালো করতে চাইলে আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারবেন এনি টাইম। আপনি তো একটা অজুহাত দিয়ে, খোরা অজুহাত দিয়ে বন্ধ করে দিতেছেন, মানে বাতিল করে দিচ্ছেন। এটার মানে হচ্ছে এই যে আমরা ডাক্তার মনে করে যার কাছে ছুরিটা দিছিলাম, তিনি ডাক্তার নন। উনি বাহ্যিকভাবে ডাক্তারি লেবাস থাকলেও ভিতরের লেবাসটা অন্যরকম। তা না হলে আপনি দেখেন, আপনি গণতান্ত্রিক সরকার, বিনা কন্ডিশনে আপনি গণতান্ত্রিক পন্থায় থাকবেন। আপনি সমস্ত পৌরসভার যত নিয়োগ করলেন, সব অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দিলেন। কোত্থেকে? আপনার নিজের দলের। আপনি নিজের দলের নিয়োগ করে কনফার্ম করলেন যে আপনি ছুরি হাতের ডাক্তার হিসাবে রাখতে চান না। আপনি হাতে ছুরিটা রাখবেন, কিন্তু ডাক্তার হিসাবে না। তো আমরা ডাক্তারের কাছে ছুরি থাকলে ডাক্তারের কাছে মানুষ বুক পেতে দেয়, কারণ সে নিশ্চিত যে তাকে কাটুক টাটুক যাই করুক, সে 100 ভাগ চিন্তা করবে আমার ভালোর জন্যে। কিন্তু সন্ত্রাসীর কাছে যে ছুরি থাকে,
আপনি কখনো গুণাক্ষর তো ভাবতে পারবেন না যে আপনার ভালোর জন্য করবে। সুতরাং ছুরিটা কার হাতে গেল বা যার কাছে গেলেন তারা কি ডাক্তার হিসেবে আছে না, কিন্তু তারা রূপান্তরিত হচ্ছে। এবং এই যে আমি যেগুলো দেখতেছি সবগুলা কিন্তু আপনার স্বৈরাচারের কতগুলা কায়দা, যেটা বললাম এটার ভিতরে আপনি লোড বেয়ারিং বিম থাকে কতগুলো। একটা রাষ্ট্র চালাইতে হলে লোড বেয়ারিং বিম, এই লোড বেয়ারিং বিম পুলিশ, এই লোড বেয়ারিং বিম আর্মি, এই লোড বেয়ারিং বিম মানবাধিকার সংস্থা, গুম কমিশন, তারপরে বিচার বিভাগের স্বাধীনতা, এগুলোকে সব কিন্তু আপনি পরাধীন করে ফেলছেন। তাহলে লোড বেয়ারিং বিমগুলোকে যখন আপনি পরাধীন করে ফেলছেন তখন তো আলটিমেটলি ওই যে আওয়ামী লীগের সরকারের যে গুণাগুণগুলো ছিল সেইগুলো আপনাদের ভিতরে শিফট হয়ে যাচ্ছে। সুতরাং এখন ভূত শিফট হয়েছে এক জায়গার থেকে আর এক জায়গায়, কিংবা হচ্ছে। আপনি যে প্রশ্ন করলেন স্বৈরাচারের ভূত কার গারে, স্বৈরাচার ওই যে শক্তির রূপাং, ও তো বৈশা থাকবে না। স্বৈরাচারে তো আপনি তারাই দিচ্ছেন, অর্থাৎ যাদের হাতে ছুরিটা ছিল সন্ত্রাসীদের কাছে তাদেরকে সরাই আমরা নির্বাচনের মধ্যে ডাক্তারদের হাতে দিলাম। এখন ডাক্তাররা রূপান্তরিত হচ্ছে কিসে, সেইটি হলো আমাদের দেখবার বিষয়। আর সেটা এইগুলা প্রমাণ করে যে ইয়েস, যেমন আপনি গণভোট মানছিলেন এখন আপনি মানছেন না। আপনি কি আদেশ মানলেন নির্বাচনের জন্য, যে আদেশ রাষ্ট্রপতি দিল, রাষ্ট্রপতি তো বৈধ করে দিচ্ছে আপনাদেরকে যে আপনি বৈধভাবে নির্বাচন করতে, এই একটা মাত্র প্রক্রিয়া, এই যে রাষ্ট্রপতির আদেশ এবং গণভোটের অধ্যাদেশ, সেটা আপনি এসে বাদ করে দিলেন। তার মানে আমরা আপনাদের অ্যাটিটিউডটা বুঝতে পারতেছি যে আপনারা কি করতে চান। তার মানে আমরা যাদেরকে ডাক্তার বিশ্বাস করে ছুরিটা দিছি হাতে, যে এই দেশের মানুষের অপারেশন করে হার্ট ভালো করবে, কিডনি ভালো করবে, লিভার ভালো করবে ইত্যাদি, কিন্তু তারা তো বলছেন যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। আমি বুঝলাম না আপনি বাস্তবায়ন করবেন মানে এটা বাধাটা কোথায়? বাস্তবায়ন করবেন মানে কি আমি তো বুঝলাম না। খাম্বা টানা হইলো, তার টানা হইলো, বাল্ব লাগানো হইলো, সুইচ দেওয়া হইলো, আপনি সুইচটা টিপবেন, সেটা তো আপনি করছেন না। আপনি ইলেকট্রিক লাইনের খাম্বা টানলেন, তার টানলেন, বাল্ব লাগাইলেন, সুইচ দিচ্ছেন না। দিবেন নিশ্চয়ই, তারা হয়তো তো বলেন তাহলে তার আশায় থাকেন, তাহলে যেদিন দিবেন সেদিন পার্লামেন্ট খুললেই তো হয়। আপনি আননেসেসারি ইউ আর ওয়েস্টিং টাইম অ্যান্ড ইউ আর লুজিং টাইম অ্যান্ড মানি বোথ। কোনো আর্গুমেন্ট হয় নাই, কিচ্ছু হয় নাই, কোনো যৌক্তিক আলোচনা হয় নাই। আপনি বলতেছেন এটা অবৈধ, বলতেছেন এটা বেআইনি, রাষ্ট্রপতি এটা পারেন না। আমি পরিষ্কার আইনের ভাষা বলতেছি যে আপনি যেটা একবার মেনে নিবেন, ইন অ্যাকর্ডেন্স উইথ ল নো রাইট, আপনি ওখান থেকে সরতেই পারবেন না। আইন বলতেছে, আপনি আইন, পরিষ্কার আইন বলতেছে। এখন একটা কথা আছে, ফ্যাক্টাম ভ্যালেট যাকে বলা হয়, অর্থাৎ আপনি যদি মনে করেন যেটা আইন সিদ্ধ না কিন্তু মেনে নিচ্ছেন, ওখান থেকে আর শিফট, ওটা বৈধ, ওইটা তখন আইনিভাবে বৈধ। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। আপনি তো খালি মুখে আপনি বলছেন, আমি বারবার বলতেছি, তালাবদ্ধ গাড়ি কিংবা তালাবদ্ধ ঘর, এই সংবিধানটা হলো তালাবদ্ধ ঘরের মতো। এখন এটার ভিতরে ঢুকতে হলে দুইটা প্রক্রিয়া আছে। একটা হইলো গণভোটের ভিত্তিতে যদি রায়ের মাধ্যমে সংস্কার পরিষদ হয়ে ঢোকেন, ইজি। আর নয়তো তালা না পেলে দরজা ভেঙে ঢুকতে হয়। পরিষ্কার এই সংবিধানে যদি ঢুকেন, গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তি মোতাবেক না ঢোকেন, তাহলে দরজা ভেঙে ঘরে ঢোকার মতো হবে। সেটা করতে পারবেন, 2/3 মেজরিটি আছে, কইলেই হইল। তো আপনি যখন নিজে এটা ভাবেন 2/3 মেজরিটির বলে আপনি তালা দিয়ে চাবি দিয়ে তালা খোলার সিস্টেমে না গিয়ে আপনি ভেঙে ঢুকবেন, এটাই তো ইমপ্লাইজ, এটা একটা বার্তা দেয়। সেই বার্তাটাই হলো যে ডাক্তারের হাতে ছুরি দিছিলাম, সেই ডাক্তার সাহেব এখন ডাক্তার রূপের থেকে অন্য রূপে শিফট হচ্ছে, অর্থাৎ স্বৈরাচারের ভূত শিফট হয়ে আমরা এখন আবার আরেক দিকে চলে। ঢাকা বারসহ অনেকবার রিকোয়েস্ট করছে পিছানের জন্য, তারা কারা? প্রথম প্রশ্ন, রিকোয়েস্ট করছে কার? আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, যদি রিকোয়েস্ট করে থাকে তারা ক্ষমতাসীন দলের দলপন্থী লোকেরা। এক। দুই নম্বর হচ্ছে যে আপনি আবেদনের ভিত্তিতে নির্বাচন কি পিছানো যায়? যদি বলেন কিভাবে যায়, সবটার মূল হলো 2/3 মেজরিটি। 2/3 মেজরিটি। আপনি কেন এই চিন্তা করবেন? আপনি তো গণতান্ত্রিক সরকার, আপনি সমস্ত নিয়োগ কেন হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মতো, যাকে আপনারা বলতেন অনির্বাচিত সরকার, বাট 106 দ্বারা বিধান মতে বা জনগণ তাকে সমর্থন দিয়ে বসাইছে। আপনারা মানে নির্বাচিত হওয়ার পর যেগুলো বললাম, কিছু জেলা পরিষদের চেয়ারম্যান, তারপরে পৌরসভার মেয়র, সিটি মেয়র টেয়র, সব টোটালটা তো আপনার দল থেকে দিছেন। আপনার দল থেকে আপনি যদি নির্বাচন হইতো, আপনি কি নিশ্চিত যে এই লোকগুলা, এই শতভাগ আপনাদের লোক পাশ করতো? তাহলে আপনি তাহলে অ্যাভয়েড করতেছেন নির্বাচন। তো আপনি গণতন্ত্র, ক্ষমতার বাইরে থেকে, আমি দেখছি বাংলাদেশে ক্ষমতার বাইরে থেকে গণতন্ত্রের পক্ষে জীবন দিয়ে দেয়, ক্ষমতার বাইরে থেকে তারা মানবিক হয়ে যায়, ক্ষমতার বাইরে গিয়ে তারা বিচার বিভাগের স্বাধীনতা চায়, সব ক্ষমতায় আসার পর জাস্ট রিভার্স হয়ে যায়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে
যে এই যে ভূত কার গায়ে, শেখ হাসিনা তো 2008 নির্বাচনের পর 14 পর্যন্ত মোটামুটি ভালোই ছিল 5 বছর। 14তে 153টা সিট নির্বাচন ছাড়া হয়ে গেল, মানে ভোট ছাড়া। তার মানে প্রথম টার্মটা একরকম, তারপরে আর ধাপে 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 এসে সেনিটার। কিন্তু আজকে আমরা যেটা দেখতেছি ফ্রম ডে ওয়ান রিভার্স, মানে একটা পার্লামেন্ট হইল, এখন তো গুছানো হয় নাই, কিছুই হয় নাই, সমস্ত অধ্যাদেশগুলার যে ভাইটাল, যেটা ভালো চেঞ্জ আসে কিংবা একচ্ছত্র আধিপত্য নষ্ট হয় কিংবা কিছু দপ্তর, কিছু রাষ্ট্রীয় কিছু অর্গান স্বাধীনতা পায়, সেগুলোকে আমরা বাতিল করে দিলাম আরও শুদ্ধ করে আনবো বলে। এটা কি হয়? গ্রামে গঞ্জের লোকও এখন বোঝে। এই যে ভাই বললো সংবিধান, ইউ বিলিভ ইট অর নট, গ্রামের গঞ্জের লোকের কথা বলে, তা না হইলে তারা 106 বলে, তারা গণতন্ত্র এই সংবিধান বোঝে। এবং আপনি দেখেন 2/3 মেজরিটি মানে তো সিংহভাগ ভোটার, 51% ভোটার তারা। আমরা তো এখনও দেখতেছি না যে সয়লাভ হয়ে গেছে ইয়েতে, যে সোশ্যাল মিডিয়ায় সয়লাভ হয়ে গেছে যে পার্লামেন্টের সরকার পক্ষ সংবিধানে যে ব্যাখ্যা দিতেছে সেটাই সঠিক। আপনি দেখেন, পাবেন না, আপনি দেখেন, বরং রিভার্সটা পাবেন। তাহলে আলটিমেট রেজাল্টটা কি? সংবিধানের আমরা মাঠ পর্যায়ে নিয়ে গেছি এবং আমরা হাসির পাত্র হচ্ছি। এখন আসেন, এই যদি আপনি কৃচ্ছতা সাধন বলেন, বিদ্যুৎ সাশ্রয় বলেন, আমার পার্লামেন্ট অ্যাবসুলটলি অকার্যকর। আমি পার্লামেন্টে আলাপ আলোচনাগুলো কি শুনি দেখেন, আপনার এখানে একটা লোক চাকরির জন্য আবেদন করবে, আপনি চেয়ারম্যানের লেখার কথার কথা বলছি, চেয়ারম্যান সাহেব আবেদন করে লেখার, কিন্তু ভুলবশত এমডিকে আবেদন করে লিখে ফেলছে, কিন্তু ভিতরের ফ্যাক্ট হলো আপনি অত তারিখের বিজ্ঞাপনে আমি দেখে আকৃষ্ট হয়েছি, আমি এই পদে চাকরিটা চাই, ইতি অমুক। কি অপরাধ হয়েছে? আপনি এমডি আর চেয়ারম্যান ভুল ধরে বসে থাকবেন? পার্লামেন্টে কি আলোচনা হইতেছে? প্রপার অ্যাড্রেস হয় নাই তো দেখে কইরেন না, তো ওইটা কইরেন না। আরে ভাই, আমার পরিবর্তন কি আসবে? সবাই তো র হ্যান্ড পার্লামেন্টে ভাইটাল রোলটা যারা প্লে করতেছে, দে আর জাস্ট ফার্স্ট টাইম। আপনি যত কথাই বলেন, স্পিকার থেকে ধরেন, সরকারি দলের যারা প্রতিনিধিত্ব করতেছে, যারা মুখপাত্র হিসেবে কথা বলতেছে, বিরোধী দলের যারা, সব রহ্যান্ড। আপনি বৈশে ওই আলাপ করে কি হবে এটা দেশের? আপনি ভাইটাল কথাগুলো ঠিক আছে কিনা, আমার অ্যাড্রেসিং ঠিক হয় নাই, ওইটা বইলে আমি বলতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এটা আমরা মাইনে আসছি, এটা তো বেসিক কথা। এটা না বলে আপনি শুদ্ধ হেনেই ভুল হইছে, তো এটা পার্লামেন্টে শাহবাগ মন না, এটা পার্লামেন্ট, এই যে কথাগুলো আপনি বলতেছেন, আমরা তো পার্লামেন্টে দেখতেছি কে কোন কথা বলে। পার্লামেন্টে তাহলে শুধু আইনের মধ্যেই থাকেন না, শুধু আইন নিয়েই আলাপ, অন্য বিষয়ে দরকার নাই তো, কথার কথা বলছি। আর এই পার্লামেন্ট 2/3 মেজরিটিতে আপনি যা বলেন তাই। সুতরাং আপনি যদি কৃচ্ছতা সাধন করতে চান, বিদ্যুৎ বাঁচাইতে চান, তেল বাঁচাইতে চান, পার্লামেন্ট বন্ধ করে দেন। হ্যাঁ, এটা কথাটা আগেও বলছি, আজকেও বলছি, যে গাড়ি যদি বন্ধ করে রাখেন মাঝে মাঝে স্টার্ট দিতে হয়, তাহলে ইঞ্জিনটা বৈশা যায়। কামাল ভাই বলছেন যে অনলাইনে আবার কোন দিন না, সদস্যপদ যাতে আপনাদের বাতিল হয়ে না যায়, মাসে 2 দিন পার্লামেন্ট বসবেন, বৈশা ওই থুবাইবেন, কি বাদ দিবেন, থুবাইবেন, কি পাস করবেন, হ্যাঁ জয়যুক্ত, না জয়যুক্ত, শেষ হয়ে গেল। ডোন্ট ওয়েস্ট টাইম। আবার একটা কথা আসে, এই যে বার কাউন্সিলের কথা আসলে সেই জন্য বসলাম। আপনি গণতান্ত্রিক সরকার, আপনি নির্বাচনে বিশ্বাসী না, এটা আপনি কাজে কর্মে প্রমাণ করতেছেন। কি আসে যায়? আপনি সংসদ নির্বাচন, তোপের মধ্যে, আগুনের মধ্যে আমরা নির্বাচন করছি, কারণ নির্বাচিত সরকার আসলে দেশটা ভালো হবে। কিন্তু আপনার একবারও খেয়াল করেন নাই যে আগুনের জায়গায় আগুন রয়েছে, উপরে শুধু তুষ ছিল, ভিতরে আগুন। সেই জায়গাটা আপনারা ঢুকছেন, ঢুকে কিন্তু আজকে আপনারা বেকায়দাই পড়েছেন, ওভারকাম করতে পারতেছেন না। এখন পর্যন্ত সংবিধান সংশোধন কমিটি বানান না, 2/3 মেজরিটি, কারো ধার ধারেন কেন? বানাইয়া করে ফেলান দেখি, পারছেন না। ইট ইজ নট সো ইজি, আই এম টেলিং ইউ, নট সো ইজি। করতে পারবেন, দরজা ধাক্কা দিয়া দরজা ভেঙে ঢোকেন, সেটাও তো ঢুকতেছেন না। ডোন্ট ওয়েস্ট টাইম। আপনি তো ওই অজুহাত দেন, আপনি কোনোটাই চালাইতে পারেন। স্রেফ করোনা টাইমের মতো ঘরে বসে থাকতে হবে, এবং তার কথা যদি ধরি আমি, তাহলে অনলাইনে আপনি পার্লামেন্ট করেন, কিচ্ছু আসে যায় না। আর যেটা বলছেন যে আপনার দ্রব্যমূল্যের, আপনি বলতে যে বিরোধী দল আনে না কেন? আমি বিরোধী দল আনবে কেন? আপনি কি করতেছেন? ইউ টেল মি, আপনি কি করতেছেন? এটা তো আপনার দায়িত্ব, রেসপন্সিবিলিটি আপনার। দুই পক্ষেরই। আচ্ছা, তেলের সংকট আপনি পার্লামেন্টে বসে বলতে হবে, আমরা যে তেলের সংকট ফেস করতেছি, এটা আপনি দেখেন না? আপনি পাম্পে যে লাইন আপনি দেখেন না? কথার কথা বলে আপনি দেখেন না? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনি টের পান না? আপনি মাদক নির্মূল করেন, ফাইন, আই ডু অ্যাপ্রিসিয়েট ইট, কিন্তু এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। কিন্তু আমাকে চট করে আনলেন মাদক। আসার কথা কিন্তু যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করব, সিন্ডিকেট কোথায় কোথায় আছে আমরা ধরছেন? সিন্ডিকেট একটা ফ্যাক্টর। আপনি মাদকে চলে যাচ্ছেন, ফাইন, সেটা নিয়ে আমার দ্বিমত নাই, কিন্তু আপনি সিন্ডিকেটে আসছেন না কেন? তেল জ্বালানির সংকট নাই, লাইনটা কেন? এটার কৈফিয়ত কি? লাইনটা কেন?
আমার তো জানতে হবে লাইনটা কেন, আমার কারণটা জানতে হবে না, লাইনটা কেন, যে কি মানুষ অহেতুক লাইন দেয়? তো আমি সেই জায়গাগুলোতে আপনার কাজ করতে হবে। ডোন্ট মেক দ্য পিপল ফ্রাস্ট্রেটেড। আপনি যদি মানুষের কথা যে বলেন, আজকে মনে করেন যে আজকে যেমন অনেকে কথায় কথায় বলে যে বিরোধী দল ডাক দিলে আন্দোলন হবে না, এটা যেমন কারেক্ট, একইভাবে মনে করবেন না যে সরকারি দল ডাক দিলেই তার লোক ঝাঁপাইয়ে পড়ে আন্দোলনকারী থামাবে, এটাও সঠিক নয়। কেন নয়? ওই যে শিফট হয়ে গেছে, গুণগত মান যে শিফট হয়ে গেছে, যেটা বললাম, এই শিফটের কারণে এই সরকারি দলেরই বহু লোক আছে, আমাদের সাথে তো কথাবার্তা, আমি আশা করি যে ওনার সাথেও কথাবার্তা হয়, বহু লোক এই আদর্শগত কারণে তাদের সাথে নাই। কারণ যেই মিডিয়া এই সরকারকে এখন প্রেফার করতেছে, পীর সাহেবের মাইরে ফেলতে পিটাইয়া তার ফলো আপ যে ভিউজ আসার কথা, নিউজ হয়, নিউজ কিন্তু ইম্পর্টেন্ট না। নিউজটা হলো কি, একটা ঘটনা ঘটছে বলে দিলাম, কিন্তু এরপরে ভিউজ থাকে, সেই ভিউজে আপনি মানে ফলো আপ দেখান যে এই পীর সাহেবের মারছে, এটা সঠিক হয় নাই, মব চলমান আছে, ইউসি, আমাকে একটা পেপারে দেখান না, দেখান। আমি সেদিন একটা পত্রিকা অফিসে ছিলাম, এই কি বলে বৈশাখী আড্ডার মধ্যে, সেখানে একজনে বলল যে প্রোপাগান্ডা ছড়ানো হয়, যেমন ওনার বিরুদ্ধে আমি একটা প্রোপাগান্ডা ছড়াইলাম, এটার ইস্যু তুমি গ্রেপ্তারও হয়ে যেতে পারে। তো এইটার জন্য সরকারকে দোষ দিচ্ছে, তখন আমি মিডিয়াকে দোষ দিছি। কেন জানেন? প্রচারটা করে কারা? মিডিয়া। দেয়ার আর মেনি ওয়েজ, নিউজ, প্রিন্ট মিডিয়া, মিডিয়ার এখন তো অনেক ভাগ শাখা আমি হয়ে গেছে। বলতেছি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তাই না? এর মধ্যে আবার মেইন স্ট্রিম মিডিয়া মেইন স্ট্রিম আছে তো। তাহলে যখন আমি মোস্তফা কামাল সম্পর্কে একটা তথ্য দিয়ে ফেলাইলাম এক পত্রিকার সম্পাদকরে, তার তো নৈতিক দায়িত্ব ওইটা ভেরিফাই, উনি যেটা প্রচার করে ফেলেন, দোষটা তো আমার চেয়ে তার, আমারটা তো শোনে নাই, আমি যে কি প্রচার করছি এটা শোনে নাই তো। উনি যখন লিখলেন যে আবু রাজ্জা কি বলছে, মোস্তফা কামাল ইজ ডুইং দিস রং, সো মিডিয়া, তো মিডিয়ার রেসপন্সিবিলিটি তো সবচেয়ে বেশি। তারপরে নিয়ে আমি টনক নড়াবো, কি করব না করব, কথার কথা বলছি। সুতরাং রেসপন্সিবিলিটি সবার আছে। একইভাবে আমরা দৃশ্যমান তেল নাই, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, হ্যাঁ, আর আপনি মাদক নিয়ে করেন, সমস্যা নাই, কিন্তু আপনি এটা তো নৈতিক। কালকে বলেন তেল বন্ধ হয়ে গেলে সব বন্ধ, তেল বন্ধ হলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ, বিদ্যুৎ উৎপাদন বলে ইন্ডাস্ট্রি বন্ধ, ইন্ডাস্ট্রি বন্ধ হলে লোক বেকার হয়ে মাঠে নামবে ফ্রাস্ট্রেটেড, তখন যে ডাক দিবে আপনার বিরুদ্ধে